আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর ৩য় অধ্যায়ের নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আমাদের টপিকের নাম কি? প্রচ্ছেদন। গত ক্লাসে আমরা কি দেখেছিলাম? গত ক্লাসে আমরা দেখেছিলাম এই যে এই চিত্রটার কথা মনে আছে? কোন চিত্র বলো তো দেখি? এই যে এই চিত্রটা, ওকে? যেখানে আমরা দেখছিলাম কি হয়েছিল, এই যে পানি মূল রোমের সাহায্যে প্রথমে পাতায় আসছিল, পাতায় এসে সেখানে খাদ্য তৈরি হয়েছে, তৈরিকৃত খাদ্য কি ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে উদ্ভিদে সঞ্চিত রয়েছে। এই যে জাইলেমের মাধ্যমে যে পানিটা আসলো, কে আসছে? এখানে পানি আসছে না? এই পানির কিছু পরিমাণ পানি পাতা থেকে বাষ্প আকারে বের হয়ে যায়। পাতা থেকে কীভাবে বের হয়ে যায়? বাষ্প আকারে, অর্থাৎ গ্যাস আকারে বের হয়ে যায়। এগুলো কীভাবে বের হয়ে যায়? এই যে দেখো লেখা আছে প্রচ্ছেদনের মাধ্যমে পাতা থেকে পানি বের হয়ে যাচ্ছে। তাহলে প্রচ্ছেদন এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে পাতা থেকে পানি কি হয়ে যায়? বের হয়ে যায়। এখন প্রশ্ন, পাতা থেকে পানি কেন বের হয়? এর বের হওয়ার কারণ কি, বা এর কোনো গুরুত্ব আছে কি না, আজকে আমরা সেই জিনিসটা বোঝার চেষ্টা করব। এবং প্রচ্ছেদন জিনিসটাই বা কি, এই সবগুলো আলোচনা করব আমরা কোথায়? আজকের ভিডিওতে। আসুন দেখি, শুরু করা যাক আজকের ভিডিও। আমরা চলে আসলাম কোথায়? প্রচ্ছেদনে। তাহলে আমরা যদি একটা উদ্ভিদের দিকে তাকাই, উদ্ভিদে আমরা দেখলাম যে পানিটা উঠলো, সেই পানির কিছু পানি সে কী করে? বাষ্পাকারে বের করে দেয়। বাষ্পমোচন উদ্ভিদের একটি বিশেষ শায়লবৃত্তীয় প্রক্রিয়া। এটা একটা কি? শায়লবৃত্তীয় প্রক্রিয়া। সো এখন এই প্রক্রিয়াটা কিভাবে ঘটে? দেখো এখানে বলছে উদ্ভিদের দেহের অভ্যন্তরে থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানি নির্গমনের প্রক্রিয়াকে প্রচ্ছেদন বা বাষ্পমোচন বলে। কি বলছে? উদ্ভিদের দেহের অভ্যন্তর থেকে পাতার মাধ্যমে, কিসের মাধ্যমে? পাতার মাধ্যমে বাষ্পাকারে পানি বের করে দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় প্রচ্ছেদন। এই পানি উদ্ভিদ কই থেকে পায়? ওই যে উদ্ভিদ যে মূল রোমের থেকে কি করে? মূল রোম থেকে যে পানিটা কি করে? পানি উত্তোলন করে কার মাধ্যমে? জাইলেমের মাধ্যমে। কার মাধ্যমে? জাইলেম পরিবহন টিস্যুর মাধ্যমে। ওই জাইলেমের মাধ্যমে এটা কোথায় যায়? পাতায় যায় পানি। এগুলো এই জায়গাগুলোয় কে যায়? এই জায়গাগুলোতে পানি যায়। এই জায়গাগুলোতে কে যায়? পানি যায়। সেই পানি পাতা আবার কি করে? সেই পানি পাতা আবার বাষ্পাকারে বের করে দেয়। এই বাষ্পাকারে কি করে দেয়? বের করে দেয়। বাষ্পাকারে কি করে? বাষ্পাকারে বের করে দেয়। বাষ্পাকারে বের করে দেয়। বের করে দেয়। এই পানি বের করে দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় প্রচ্ছেদন। কি বলা হয়? প্রচ্ছেদন। দন্ত শয়ব, হ্যাঁ, প্রচ্ছেদন। আচ্ছা, তাহলে আমরা কি বলছে? উদ্ভিদের দেহ অভ্যন্তর থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানি এই নির্গমন প্রক্রিয়াকে প্রচ্ছেদন বা বাষ্পমোচন বলে। এই প্রচ্ছেদন কোথায় সংঘটিত হচ্ছে? তার মানে শুধু পাতা না, অন্য কোথাও হতে পারে। এই প্রচ্ছেদন কোথায় সংঘটিত হচ্ছে তার উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। এক নাম্বার হলো পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন। পত্র কথাটাকে একটু আইডেন্টিফাই করো। কি নাম? পত্র কথাটা একটু মাথায় রাখো। পত্ররন্ধ্রীয় মানে পাতার মধ্যে যে ছোট ছোট রন্ধ্র বা ফুটো থাকে তাকে বলা হয় পত্ররন্ধ্র, সেখানে প্রচ্ছেদন ঘটে। আবার ঘটে কি ত্বকীয় বা কিউটিকুলার প্রচ্ছেদন, মানে আমাদের যেমন ত্বক থেকে যেমন ঘাম বের হয়, বা লোমকূপ থেকে যেমন ঘাম বের হয়, এরকম উদ্ভিদেরও ত্বক থেকে কী বের হয়? বাকল থেকে কী বের হয়? প্রচ্ছেদনের মাধ্যমে পানি বের হয়। এই প্রক্রিয়াকে বলা হয় কিউটিকুলার বা ত্বকীয় প্রচ্ছেদন। আরেকটা হলো লেন্টিকুলার প্রচ্ছেদন। কি নাম? লেন্টিকুলার প্রচ্ছেদন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রচ্ছেদনের প্রধানত পত্ররন্ধ্রের মাধ্যমে। প্রধানত মানে কি? প্রায় 90% হয় কার মাধ্যমে? 90% হয় পত্ররন্ধ্রের মাধ্যমে। এবং 6% থেকে 8% হয় হলো কার মাধ্যমে? এই ত্বকের মাধ্যমে। আর 2 থেকে 4% হয় হলো গিয়ে 2 থেকে 4% হয় লেন্টিকুলার প্রচ্ছেদনের মাধ্যমে। তো প্রচ্ছেদন জিনিসটা কি আমরা বুঝছি? প্রচ্ছেদন কি? প্রচ্ছেদন হলো উদ্ভিদ এর পাতার মধ্যে যে পানি আছে সেই পানিটা সে, মানে উদ্ভিদের দেহে সঞ্চিত পাতার মধ্যে যে পানি আছে সেই পানিটা সে বাষ্পাকারে বের করে দেয়। এই বাষ্পাকারে বের করে দেওয়ার প্রক্রিয়াকেই বলা হচ্ছে প্রচ্ছেদন। বলা হচ্ছে প্রচ্ছেদন। ওকে, সো প্রচ্ছেদনের স্থান। প্রচ্ছেদনের স্থানের মধ্যে পত্ররন্ধ্রের কী কী উপাদান রয়েছে সেটা আমরা জানা রাখতে হবে। পত্ররন্ধ্রে রয়েছে ক্লোরোপ্লাস্ট, রয়েছে নিউক্লিয়াস, পত্ররন্ধ্র রক্ষী কোষ, তারপর কোথায়? প্রাচীর কোষ, একটা হলো সহকারী কোষ। এই জিনিসগুলোর নাম যেন মনে থাকে। এমসিকিউতে যদি আসে যে কোনটি পত্ররন্ধ্রের উপাদান নয়, আমরা যেন অ্যান্সার করতে পারি। আশা করি তোমাদের কাছে এখন মোটামুটি প্রচ্ছেদনের টপিকটা একটু ক্লিয়ার। সো এরপরেই আমাদের কাছে রয়েছে প্রচ্ছেদনের গুরুত্ব নিয়ে টপিক। সো প্রচ্ছেদনের গুরুত্ব কি সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। প্রচ্ছেদনকে একটা বিশেষ নামে রাখা হয়, সেটা হলো নেসেসারি ইভিল। কি নাম? নেসেসারি ইভিল। নেসেসারি ইভিল মানে কি? প্রয়োজনীয় ক্ষতি বা প্রয়োজনীয় শত্রু। কীরকম এটা দেখো, বা প্রয়োজনীয় খারাপ জিনিস। সো
উদ্ভিদের জীবনে প্রস্বেদন একটি কি নাম শারীরবৃত্তীয় অনিবার্য প্রক্রিয়া, অবশ্যই এটা শারীরবৃত্তীয়। এর ফলে উদ্ভিদের দেহ থেকে প্রচুর পরিমাণ পানি বাষ্পাকারে বেরিয়ে যায়, এত পরিমাণ পানি বের হয় যে কখনো কখনো তার মৃত্যুও ঘটতে পারে। অর্থাৎ এটা বিশেষ করে শীতকালে এটা ঘটে। কোন কালে ঘটে? শীতকালে। আবহাওয়া শুষ্ক থাকে, তো সেজন্য জলীয় বাষ্পের কারণে পানি কি হয়, বেশি বাষ্পাকারে বের হয়ে যায়। তাই আপাত দৃষ্টিতে উদ্ভিদের জীবনে প্রস্বেদনকে ক্ষতিকর প্রক্রিয়া বলে মনে হয়। এজন্য প্রস্বেদনকে বলা হয় একটি নেসেসারি ইভিল, মানে প্রয়োজনীয় শত্রু বা প্রয়োজনীয় ক্ষতিকর বস্তু। প্রস্বেদন উদ্ভিদের জীবনে আবার খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। কেন খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া এটা বোঝার জন্য আমাকে একটা জিনিস বুঝতে হবে। মনে করো এটা হলো একটা উদ্ভিদ, এই হলো আমার একটা উদ্ভিদ। এখন এই উদ্ভিদের কিছু অংশ রয়েছে কোথায়? মাটির নিচে। এটা হলো মূলরোম। দেখো, পানি মূলরোমের সাহায্যে শোষণ করে সেই পানি কোষের মধ্যে যে অন্ত অভিস্রবণ চাপ থাকে, কি থাকে? আন্ত অভিস্রবণিক চাপ। সেই চাপের কারণে এই পানিগুলো ধীরে ধীরে, সেই চাপের কারণে কি হয়, এই যে পানিগুলো ধীরে 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 কি হয়, ধীরে ধীরে কাণ্ড বেয়ে পাতার মধ্যে যায়। এখন প্রশ্ন, পাতার মধ্যে প্রথমবার আমি পানি তুললাম, আর দ্বিতীয়বার খাদ্য তৈরি হয়, খাদ্য নেয় চলে গেল সারা শরীরে। এখন কিছু পানি তো অবশিষ্ট থাকবে নাকি? এই যে মনে করো খাদ্য তৈরি হয়ে কিছু খাদ্য চলে গেল হলো আমার কোথায়, কিছু খাদ্য মনে করো চলে গেল, দাঁড়াও, খাদ্য ফুড, এই যে কিছু খাদ্য মনে করো খাদ্য তৈরি হয়ে, এই যে পাতায় খাদ্য তৈরি হয়ে কিছু খাদ্য আমার কি উদ্ভিদের সারা শরীরে উদ্ভিদ জমা রাখলো। এখন এখন আবার পানিটা কেন উঠবে? আমরা তো কল দিয়ে যখন পানি বের করি, কলটাকে আমার চাপ দিতে হয়, কলটাকে চাপ দিই বিধায় তো, মানে কলের হ্যান্ডেলটা ধরে চাপ দিতে হয়। এই চাপের ফলেই কিন্তু একটা চাপের সৃষ্টি হয়। চাপের কারণেই কলের কি হয়, নিচ থেকে পানিটা উঠে আসে, তাই কি না বলো? কলের হ্যান্ডেলে আমাকে চাপ দিতে হয় না প্রচুর পরিমাণ? এই মনে করো কলেজে হ্যান্ডেলে আমাকে চাপ দিতে হয় না? কলের হ্যান্ডেল চাপ দিলেই তো পানিটা পাবো না, তো হুদেই তো আমি পানি পাবো না। ক্লিয়ার? ঠিক একইভাবে এখন পাতা কি, পাতার মধ্যে কোনো কল আছে যে পাতা চাপ দিবে? না, পাতার মধ্যে ওরকম কিছু নেই। তবে পাতার মধ্যে একটা বিশেষ জিনিস আছে। সেই বিশেষ জিনিসটা কি পাতার মধ্যে? সেই বিশেষ জিনিসটা হলো প্রস্বেদন। মানে এখানে পাতার মধ্যে প্রস্বেদনের ফলে পানি বাইরে বের হয়ে যায়। পানি যখন বাইরে বের হয়ে যায়, এর ভিতরটা ফাঁকা হয়ে যায়। এর ভিতরটা কি হয়ে যায়? ফাঁকা হয়ে যায়। ফাঁকা হয়ে যায়, তোর কোষগুলো বলে পানি লাগবে, পানি লাগবে, পানি লাগবে বলে চিল্লায়। কান্ডকার কোষগুলো, পাতার কোষগুলো। তখন পাতা তার যে ডালে আছে, ওই ডালের কোষগুলো কয় পানি আন, পানি আন। ডালের কোষ আবার কাণ্ডের কোষে বলে, কাণ্ডের কোষ আবার কাকে বলে? মূলরোমের কোষে বলে। মূলরোমের কোষ আবার কয় এই মাটি, মাটি পানিতে, পানিতে, পানিতে। তখন মাটি থেকে কি হয়, পানি আসে। ওই পানি ধীরে 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 কোথায় উঠে? পাতায় উঠে। তার মানে কি, দেখো, পানিটা যে পরের বার উঠবে, বা পানিটা যে উঠবে, ওঠার জন্য যে চাপের দরকার, কোন চাপ যেন? চাপের নাম কি? আন্ত অভিস্রবণিক চাপ। কি নাম? আন্ত অভিস্রবণিক চাপ। বানান মনে হয় ভুল করলাম, একটু দেখে নিও, এখানে আছে, একটু পরেই পাবো আমরা। এই আন্ত অভিস্রবণিক চাপের ফলে, আন্ত অভিস্রবণিক যে চাপ হয়, সে চাপের ফলে পাতার মধ্যে কিসের সৃষ্টি হয়? পানির ঘাটতির সৃষ্টি হয়। সেই পানি ঘাটতি রক্ষার জন্য আন্ত আণবিক চাপের সৃষ্টি হয়, যার ফলে পানি টুকুস 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 করে কোথায়? পাতায় এসে উঠে। তো এর জন্য প্রস্বেদন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কি নাম? প্রস্বেদন। তবে প্রস্বেদনকে আবার ক্ষতিকর কেন বলা হয়? ক্ষতিকর বলা হয় এজন্য যে যখন শীতকাল, আবহাওয়া শুষ্ক, মাটিতে পানি আছে কিন্তু গাছের পাতা ঝরে যাচ্ছে, হ্যাঁ, পাতা কম বা পাতা আছে মনে করো, বাট যতটুকু এর পানি দরকার তার থেকে বেশি পানি শোষণ করে। তার মানে বুঝো নাই তোমরা? এই যে পরিবেশে আবহাওয়া যদি শুষ্ক, শীতে ধরো মাটিতে কি আছে? কম পরিমাণ পানি আছে। শীতের সময় এই যে মাটিতে মনে করো, গ্রীষ্মের সময় যদি গ্রীষ্মের সময় যদি মাটিতে 100 টাকার কি থাকে? পানি থাকে, শীতকালে সেটা হয়ে যায় 50 টাকার পানি। কিন্তু উদ্ভিদের পাতা তো আছে, যার ফলে সে কি করে? বেশি 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 করে পানি তোলে, পানি চায়, পানি তুলতে চায়, কিন্তু পানি তো বেশি নাই। পানি তো গ্রীষ্মকালে 100 টাকার করে তুলছে, শীতকালে তো 100 টাকার তুলতে পারে না। শীতকালে মনে করো পানি আছে 50 টাকার, তখন সে 50 টাকা যখন পানি তোলে, এই কিছু কিছু পাতা আন্দোলন করে, বলে এই পানি পাচ্ছি না রে, পানি পাচ্ছি না রে, তাড়াতাড়ি পানি দাও। তখন পানির ঘাটতি দেখা যায়। যখন পানির ঘাটতি দেখা যায়, তখন কি হয়? কিছু পাতা ঝরে পড়ে যায়। এবং আবার অনেক সময় দেখা যায় কি, অতিরিক্ত যে পানি থাকে সেইখানে তুলে বাষ্পাকারে বের করে দেয়। এর ফলে দেখা যায় যে এই প্রস্বেদন যে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এখন চাচ্ছে 100 টাকা, কে? পাতা চাচ্ছে 100 টাকার পানি, বাট পাচ্ছে 50 টাকার পানি। তা মাঝে ঘাটতি আছে না? তা এই দুইজনের হক মারি খায়, একজন মনে করো তরতাজা রাখলো, আর বাকি পাতাগুলো কি পানির সংকট দেখা দিল, বা অভিস্রবণিক যে চাপ প্রস্বেদনের কারণে সৃষ্টি হয়েছে, সেটা কি
মাটি থেকে মিটাইতে পারতেছে না, সেজন্য পাতাগুলো ঝরে পড়ে যায়। এজন্যই কিন্তু শীতকালে কি হয়, গাছের পাতা ঝরে যায়। এবং আমরা যেটা শিওর সেটা হলো যে শীতকালে গাছের পাতা যখন পড়ে যায়, অনেক সময় দেখা যায় গাছের যখন অনেক পাতা পড়ে যায় তখন গাছটার ভারসাম্যহীনতার কারণে বা গাছটা ধীরে ধীরে মারা যায়। সো সেই জন্য এই প্রচ্ছদনকে বলা হয় নেসেসারি ইভিল। এই এমন এক ইভিল যে কিনা পুরো গাছকে মারিয়া ফেলতে পারে। এখন আমরা বইয়ে আসি, দেখি বই আমাদেরকে কি কি বলিছে। ঠিক আছে, আসো বইয়ে আসি। বই বলছে প্রচ্ছদনকে এজন্য প্রচ্ছদনকে বলা হয় নেসেসারি ইভিল। তবু প্রচ্ছদনের খুবই গুরুত্ব রয়েছে, কারণ প্রচ্ছদনের ফলে এই যে দাগাচ্ছি, উদ্ভিদের দেহ থেকে যে পানি বের করে দিয়ে অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত করে। নাম্বার পয়েন্ট কি, দেখো এটা হলো 1 নম্বর পয়েন্ট, সেটা হলো প্রচ্ছদনের ফলে উদ্ভিদ তার দেহ থেকে পানি, অতিরিক্ত পানি, শুধু পানি না, পানি বের করে অতিরিক্ত পানির যে চাপ থাকে সেটা থেকে মুক্ত করে। 2 নম্বর হলো প্রচ্ছদনের ফলে কোষ রসের ঘনত্ব ঠিক থাকে, মানে এখানকার মতো ঘনত্বের কম বেশি কারণেই তো অভিস্রবণের সৃষ্টি হয়, তাই না? আমরা অভিস্রবণের চ্যাপ্টারে বা ক্লাসে আমরা শিখেছি ঘনত্বের ব্যাপার স্যাপার। তো কোষ রসের ঘনত্ব বৃদ্ধি অভিস্রবণ অন্ত হবে, অন্ত অভিস্রবণে সহায়ক হয়ে উদ্ভিদকে পানি ও খনিজ লবণ শোষণে সে সাহায্য করে। এটি উদ্ভিদকে ঠান্ডা রাখতে সাহায্য করে গরমের সময়। 3 নম্বর, এবং পাতায় আর্দ্রতা বজায় রাখে, এটা হলো 4 নম্বর, বা একসাথে দিতে পারো 3, 4 একই। এরপর প্রচ্ছদনের ফলে, এই যে 4 নম্বর, প্রচ্ছদনের ফলে খাদ্য তৈরির জন্য পাতায় অবিরাম পানি সরবরাহ হয়। কেন হয় আমি পুরো গল্পটা তোমাদের কাছে এক্সপ্লেন করে দিয়েছি, আশা করি তোমাদের কাছে এগুলো ক্লিয়ার। সো পাতায় প্রচ্ছদনের ফলে জাইলেম বাহিকায় পানির যে টান সৃষ্টি হয়, যে টান দেও পানির যে চাওয়া, পানির যে টান সৃষ্টি হয় তা মূলরোম কর্তৃক শোষিত ও উদ্ভিদের শীর্ষে কি হয়, পরিবহনে সাহায্য করে। তো পাতায় প্রচ্ছদনের ফলে জাইলেম বাহিকার পানি যে টানের সৃষ্টি হয়, সেই টান মূলরোম কর্তৃক পানি শোষণ করে এবং উদ্ভিদের শীর্ষে পরিবহনে সাহায্য করে, যেটা আমি বললাম। তাহলে এই হলো টোটাল কয়টা, 5টা ধাপে আমরা প্রচ্ছদনের গুরুত্বকে লিখতে পারি। এরপরে এই কথাগুলো চাইলে লেখা যেতে পারে। এরপরে রয়েছে প্রচ্ছদন প্রক্রিয়ায় সালোক সংশ্লেষণ ও শ্বসনের মতো পরিবেশে যথেষ্ট ভূমিকা রাখে। এটা জাস্ট ভূমিকা হিসেবে আমরা লিখব। যেমন পানিচক্রে বাষ্পীভবনে, অর্থাৎ ভূপৃষ্ঠের পানি বাষ্প জলীয় বাষ্প হিসেবে বায়ুমণ্ডলে প্রেরণ করতে জলজ উদ্ভিদের প্রচ্ছদন প্রক্রিয়া ভূমিকা রাখে। প্রচ্ছদনের ফলে প্রচুর পানি বাষ্পাকারে বায়ুমণ্ডলে পৌঁছায় এবং এতে বৃষ্টিপাতের ঘটাতে কি করে, সাহায্য করে। তো এরই মাধ্যমে আশা করি আজকে আমাদের এই টপিকটা, প্রচ্ছদনের টপিকটা তোমাদের কাছে ক্লিয়ার। আমি সবসময় যেভাবে কোয়েশ্চেনগুলো তোমাদেরকে গুছিয়ে দেই, ঠিক আজকেও তোমাদের জন্য কিছু কোয়েশ্চেন আমি রেডি করছি, সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করবে আজকের লেকচারের পরে। সেই প্রশ্নগুলো কোথায়, প্রশ্ন এই যে প্রশ্নগুলো হলো উপরে, আসো এই প্রশ্নগুলো একটু আমরা দেখি। প্রশ্নগুলো কি কি একটু খাতায় নোট ডাউন করো। কোশ্চেন নাম্বার 1, প্রচ্ছদন বলতে কি বোঝো? এখান থেকে সুন্দর করে সাজায় আমরা উত্তরটা লিখে দিব। ঠিক আছে, এখান থেকে সুন্দর করে সাজায় উত্তরটা লিখব। এরপরের প্রশ্ন, প্রচ্ছদন কত প্রকার ও কি কি এখানে রাখতে হবে। প্রচ্ছদন কোথায় সংগঠিত হবে তার উপর ভিত্তি করে প্রচ্ছদন হলো 3 প্রকার, পত্ররন্ধ্রীয় প্রচ্ছদন, ত্বকীয় প্রচ্ছদন, হলো কি ভেন্ট্রিকুলার প্রচ্ছদন। এরপর রয়েছে 3 নাম্বার, প্রচ্ছদনকে নেসেসারি ইভিল বলা হয় কেন, এর ব্যাখ্যা আমি দিয়ে দিলাম। এরপর পয়েন্ট আকারে প্রচ্ছদনের গুরুত্ব বিশ্লেষণ করো বা গুরুত্ব লিখো, যেটা আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। তোমরা চাইলেই সুন্দর করে ক্লাস থেকে নোটটা বের করে এগুলো একদম মুখস্থ করে ফেলবা, পড়াগুলো একদম ঝকঝকা তকতকা হয়ে যাবে। ক্লিয়ার? সো এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি তোমাদের কাছে এই টপিকগুলো এখন ক্লিয়ার। আমার আর্ট খুবই খারাপ, আশা করবো তোমরা একটু কষ্ট করে বুঝে নিবা। সো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসটা তুমি বুঝতে সক্ষম হয়েছো। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে রেখে দিবা, যদি আমি সময় সুযোগ পাই ইনশাল্লাহ উত্তর দিব। এখন আরেকটা ব্যাপার আমি তোমাকে বলি, সেটা হলো আমরা কিন্তু 3টা কি 4টা ক্লাসের মাধ্যমে এই পুরো চ্যাপ্টারটা শেষ করলাম, তাই না? এটাকে আমি বলি এইভাবে বই দাগিয়ে পড়াকে আমি বলতে পারি হলো বুক ডিকোডিং। আমি এটাকে কি বলি বলো তো, বুক ডিকোড করা, ডিকোড করা। তো আমরা এখন বুক ডিকোড করলাম। এরপরে আমাদের ক্লাস কিন্তু শেষ হয় নাই, চ্যাপ্টার এখনও শেষ হয় নাই। আমরা এরপর আরও ভিডিও আপলোড করব, সেই ভিডিওগুলোর টপিক হবে, যেহেতু আমরা বুক ডিকোডিং করলাম, এরপরে আমাদের টপিক থাকবে এসকিউ রিলেটেড। তার মানে আমাদের যে সৃজনশীলের ক এবং ক্ষয়ের যে প্রশ্নগুলো আসে, আমরা তার মধ্যে মোস্ট এবং টপ কিছু কোয়েশ্চেন তোমাদেরকে উত্তরসহ অ্যানালাইসিস করে আমি দিব নিজ দায়িত্বে। এবং 2 নম্বরে আমি তোমাকে যেটা করাবো, গ এবং ঘয়ের যে টপিকগুলো আসে সেগুলোর আমি সিকিউ সলভিং ক্লাস আমি তোমাদেরকে দিব। এবং তারপরে আমরা যাব এমসিকিউ প্র্যাকটিসে। ওকে, তাহলে আমরা হয়তো বা সিকিউ এর জন্য 1টা বা 2টা ক্লাস পাবো, এসকিউ এর জন্য আমরা 1টা ক্লাস বা 2টা ক্লাস নিব। তারপর ঘয়ের সিকিউর জন্য হয়তো বা আমাদের 3টা ক্লাস হবে, আর এমসিকিউর জন্য আমাদের
2টা থেকে 3টা ক্লাস হবে। তো টোটাল এগুলো করার পরে কেউ যদি তোমরা এই সবগুলো ক্লাস খুব ভালো করে করতে পারো, আমার আইডিয়া যে এই চ্যাপ্টারে তুমি যথেষ্ট এক্সপার্ট হয়ে যাবা এবং এক্সামে হোক, তোমার অর্ধবার্ষিক পরীক্ষায় হোক বা বৃত্তি পরীক্ষায় হোক, যেখানেই হোক না কেন তুমি অনেক ভালো একটা রেজাল্ট আউটপুট করতে পারবা। এবং স্পেশালি আমি বাছাই করে কঠিন কঠিন প্রশ্নগুলোই নিয়ে আসবো, যাতে তোমাদের সহজ প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো নিজে নিজেই। আমি তোমাদের কিছু কঠিন প্রশ্ন বা নমুনা প্রশ্ন, সেগুলো আমি এখান থেকে কি করব, এইভাবে দাগিয়ে দাগিয়ে সলিউশন করে দিব। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টপিক এবং আজকের কথাবার্তা। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তবে যারা আমাদের পেজটা এখনও ফলো করোনি, অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে নিবে, এবং যারা আমাদেরকে ইউটিউবে দেখতেছো তারা কাইন্ডলি একটু ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবে, যদি এই পরবর্তী ক্লাসগুলো তুমি রেগুলার পেতে চাও। অনেক বকর বকর করে ফেললাম, সেজন্য দুঃখিত। সো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পাশাপাশি পড়াগুলো একটু রেগুলার করবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।